শহর থেকে অনেক দূরে কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটি বিশাল বট গাছ, আর সেই গাছে ঝুলেছিল একটি পুরনো ঝোলনা। কিন্তু গ্রামের কোনো মানুষ সেই ঝোলনার কাছে যেত না। কথিত আছে সেখানে নাকি ডাইনিরা ঘুরে বেড়ায়। এক রাতে গ্রামেরই বাসিন্দা রামু ও তার স্ত্রী সবিতা ঘুমাচ্ছিল। হঠাৎ জানলার বাইরে থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। হে ভগবান, কে কাঁদছে তো? মনে হচ্ছে বটগাছের দিক থেকে কান্নার আওয়াজটা আসছে। তা এ সবিতা, ওঠো, আবারও সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই আওয়াজটা তো জানলার দিক থেকে আসছে। এই আওয়াজটা তো ডাইনির আওয়াজ। তুমি তুমি ভয় পেও না, আমি দেখে আসছি। রামু জানলার পাশে গিয়ে বাইরে তাকাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দেখলো ঝোলার উপরে একটি মহিলা বসে আছে। তার গায়ে সাদা শাড়ি ও পাগুলো আস্তে আস্তে বুলাচ্ছে আর কাঁদছে। সবিতা, তাড়াতাড়ি এসো, দোলনায় কে বসে আছে। সবিতা দৌড়ে জানলার কাছে আসে, দেখে সত্যি সাদা শাড়ি পরা এক মহিলা দোলনায় দুলছে। নিশ্চয়ই সে ডাইনি দোলনা দখল করে রেখেছে। না না না, এ তো একটা সাধারণ একটা মহিলা। মনে হচ্ছে হয়তো কোনো দুঃখে সে কাঁদছে। তুমি কি পাগল হয়ে গেলে? মরণ তোমাকে ডাকছে নাকি? হঠাৎ দোলনায় বসা সেই মহিলা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তুমি তুমি ঠিক বলেছো, এটা কোনো সাধারণ মহিলা নয়, এটা একটা ডাইনি। পরের দিন সকালে রামুর বোন অনামিকা ও তার জামাই শহর থেকে গ্রামের বাড়িতে আসে। অনামিকা, এত হঠাৎ তুমি? হ্যাঁ বৌদি, আমি এই গ্রামে একটু শান্তিতে থাকতে চাই। শহরে যত ব্যস্ততা, সেই জন্য তো গ্রামে এসেছি। সেই দিনই রাতে অনামিকা ও বিবেক রুমে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর অনামিকা জানলার বাইরে তাকায়। বিবেক, বিবেক, জানলার বাইরে দেখো, একটা দোলনা ঝুলছে। আমাদের শহরে তো এমনি দোলনা দেখি না। আমার ইচ্ছে করছে ওই দোলনায় দুলবো। এখন এখন তো রাত, বরং তোমাকে কালকে দোলনায় দুললে হয় না? চলো ঘুমিয়ে পড়ি। বিবেক যেমনই ঘুমিয়ে পড়ে, তেমনি অনামিকা আস্তে আস্তে সেই দোলনার দিকে এগিয়ে যায়। আহা, কি সুন্দর দোলনা, ঠিক যেমন ভেবেছিলাম। চিৎকারের শব্দ শুনে অনামিকার জামাই সঙ্গে সঙ্গে উঠে তার দাদা বৌদিকে ডেকে অনামিকার দাদা বৌদিকে ডেকে তাড়াতাড়ি খোঁজাখুঁজি শুরু করে। ও দোলনার দিকে এগিয়ে যায়। কি কোথায় গেল অনামিকা? দোলনার কাছে যেতেই দেখে কি অনামিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি থালাটা নিয়ে আসো, অনামিকাকে বাড়ি নিয়ে যেতে হবে। অজ্ঞান অবস্থায় অনামিকাকে ঠেলার উপরে চাপিয়ে বাড়ির করে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই অনামিকার জ্ঞান ফিরে, আর সে তার বৌদিকে বলে, ও দিদি, আজ আমি কখনোই দোলনার দিকে যাব না। ওখানে ডাইনির ছায়া আছে।
আর যেমনই রাত্রি হয় অনামিকার চোখ দুটো লাল হয়ে যায় আর ওই দোলনার দিকে এগোতে থাকে। তোমরা তাড়াতাড়ি এসো, অনামিকা দোলনার কাছে গেছে। চিৎকার শুনে বিবেক ও অনামিকার জামাই দৌড়ে আসে। ও দোলনার দিকে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। তাড়াতাড়ি গ্রামের লোককে ডাকো, কিছু করতে হবে। তাড়াতাড়ি গ্রামের লোক দৌড়ে আসে ও গ্রামের বয়স্ক লোক দড়ি কাটার অনুমতি দেয়। গ্রামের লোক ডাকাতেই ডাইনি ক্ষেপে উঠে। তোরা আমার জায়গা নষ্ট করছিস, তোদেরকে ওকে ছাড়বো না। হা, হা, হা। সবাইকে মেরে ফেলবো। হা, হা, হা। হা, হা, হা। বাবা বিবেক, দড়িটা তাড়াতাড়ি কেটে দাও। আর দড়ি কাটা মাত্রই অনামিকা দোলনা থেকে মাটিতে পড়ে যায়। ডাইনির অশুভ শক্তি অনামিকার দেহ থেকে পালিয়ে যায় আর গ্রামবাসীরাও ডাইনির কাছ থেকে চিরতরের জন্য মুক্তি পায়। আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও বেল ঘন্টাটাকে বাজিয়ে দিন।